দুপক্ষের সমান সুযোগের দাবি মানতে বিশ্ব ইজতেমা একদিন বাড়িয়ে 4 দিন করার সিদ্ধান্ত। সমঝোতার মাধ্যমে হবে আখেরি মোনাজাত, প্রত্যাশা সরকারের। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে সপ্তাহে 3 দিন চলবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। কর্ণফুলীর দুপারে দ্বিতীয় দিনে গুড়িয়ে দেয়া হলো অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, দায়িত্ব পালনের সময় বাহিনীর সদস্যদের আচরণের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। রাজধানীর উত্তরায় মাইক্রোবাস চাপায় সাংবাদিকের স্কুল পড়ুয়া মেয়ে নিহত। বাড়িধারায় ফুটপাতের চায়ের দোকানে বেপরোয়া বাস উঠে যাওয়ায় 2 জনের মৃত্যু। এবং রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব অধিকার দিয়ে ফিরিয়ে নেওয়া উচিত। ব্রিফিংয়ে অ্যাঞ্জেলিনা জোলি। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। তাবলিগ জামায়াতের দুপক্ষের সমান সুযোগ নিশ্চিত করতে বিশ্ব ইজতেমা একদিন বাড়িয়ে অনুষ্ঠিত হবে 15 থেকে 18 ফেব্রুয়ারি। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান, আখেরি মোনাজাতের বিষয়ে দুই পক্ষ মিলে সিদ্ধান্ত নেবে। এছাড়া মাওলানা সাদ কান্ধলভি অংশ নিচ্ছেন না বলেও জানানো হয়। গেল ডিসেম্বরে নেতৃত্ব নিয়ে কোন্দলের জেরে বিরোধে জড়িয়ে পড়েন তাবলিগ জামাতের দুপক্ষের অনুসারীরা। সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছায় যে প্রাণ হারাতে হয় একজনকে। এই অবস্থায় এ বছরের ইজতেমা আয়োজনে বেশ কয়েক দফা দুপক্ষের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী। সর্বশেষ 24 জানুয়ারি দুপক্ষের সম্মতিতে এক পর্বে 15 থেকে 17 ফেব্রুয়ারি 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের 12 দিন পর মঙ্গলবার বিকেলে আবারও দুপক্ষের সঙ্গে বৈঠকে বসেন ধর্ম প্রতিমন্ত্রী। বৈঠক শেষে ইজতেমার সময় একদিন বাড়িয়ে 4 দিন করার সিদ্ধান্তের কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী, যার প্রথম 2 দিন ব্যবস্থাপনায় থাকবে মাওলানা জুবাইর আহমদ ও পরের 2 দিন সৈয়দ ওয়াসিফুল ইসলাম। 15, 16, 17, 18 এই 4 দিন ইজতেমাটা হবে। প্রথম যে 2 দিন ব্যবস্থাপনাটা আমরা হযরত মাওলানা জুবাইর আহমদ সাহেবের উপর দায়িত্ব দিছি এবং পরের 2 দিন ব্যবস্থাপনাটার দায়িত্ব দিছি সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেবের পরে। কেউ কারোরে আক্রমণ করে কোনো কথা বলবেন না বলে ওনারা নিজেরাই স্বীকারোক্তি প্রদান করছেন। আখেরি মোনাজাত পরিচালনার বিষয়ে তাবলিগ জামাতের মুরব্বীরা সিদ্ধান্ত নেবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। আখেরি মোনাজাতটা বিশেষ টার্গেটের বিষয়। এটা কে করবে, কারা করবে, এই দায়িত্ব আমরা নেই। ওনাদের পরে ছেড়ে দিছি, ওনারাও গ্রহণ করছেন। নিরাপত্তা বিধান করার জন্য সকল নিরাপত্তা বাহিনী আগেও যেমন ছিল, এবার বরঞ্চ একটু আরো অনেক অধিক বেশি থাকবে। ব্যস্ততার কারণে মাওলানা সাদ কান্দলভি এবার ইজতেমায় অংশ নিতে পারবে না বলেও জানান তিনি। উনি আসতে পারবেন না বলে নিজের অপারগতা উনি প্রকাশ করছেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে প্রতি সপ্তাহে 3 দিন করে চলবে উচ্ছেদ অভিযান। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে দ্বিতীয় দফার অভিযানের প্রথম দিন মঙ্গলবার 1.5 শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। প্রথম দফা মিলিয়ে এ পর্যন্ত উচ্ছেদ হয়েছে 6 শতাধিক স্থাপনা। যে কোনো মূল্যে ঢাকার চারপাশের নদীগুলো টেকসইভাবে দখলমুক্ত করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। গুড়িয়ে দেওয়া হচ্ছে নদীর জায়গা অবৈধভাবে দখল করে রাখা সিমেন্টের গোডাউন। বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীচর পাশে যা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ব্যবসা করে আসছিল দখলদাররা। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দফার প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে বুড়িগঙ্গায় উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। এ সময় বেশ কয়েকটি বহুতল ভবন ও গাছ কাটার 20 থেকে 25টি সমিল সহ 1.5 শতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, অবৈধ দখলদারদের কাছ থেকে ভাড়া নিয়ে ব্যবসা করায় উচ্ছেদে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মালিক জায়গা ভাড়া দিছে না, তার কিছু হয়নি, তার জায়গা ভেঙে ফেলছে। এখন ভাড়া নেওয়াতে আমার অপরাধ, এই জন্য আমার জরিমানা দিতে হলো। যদি অবাধ্য জায়গা হয় বাড়িওয়ালার হবে, জেল ফাঁস বাড়িওয়ালার হবে, আমরা তো সাধারণ ভাড়াটা, আমাদের তো মনে করেন এই শাস্তি বা আমাদের হয়রানি।
এদিকে উচ্চ আদালতের নির্দেশনার পরও বিভিন্ন দখলদারদের পক্ষে নিম্ন আদালতের কিছু রায়ের কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। নদী গর্ভও ভরাট করে ফেলেছে, নদীর প্রবাহটাকেই পরিবর্তন করে দিয়েছে। আপনি দেখছেন আদালতের একটু সমন্বয়হীনতা আছে বা নিম্ন আদালত থেকে যে সমস্ত রায় দিচ্ছেন, আমি মনে করি যে হাইকোর্টের আদেশটা তারা হয়তো একটু আমলে আনার উচিত। না বুঝে নদীর জায়গা কিনে সেখানে স্থাপনা তৈরি করেন, তাহলে সরকার কিন্তু আইন অনুযায়ী সে তার জায়গা উচ্ছেদ করবে, সেটি স্বাভাবিক। উচ্ছেদ পরিদর্শনে এসে সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, দখলমুক্ত করার পর নদীর পাড়ে খুব অল্প সময়ের মধ্যে ওয়াকওয়ে ও পরিবেশ বান্ধব পার্ক করে দেওয়া হবে। জাতির কাছে আমাদের অঙ্গীকার হচ্ছে এই নদীকে আবার নদীর জায়গায় ফিরিয়ে দেয়া, ঢাকাবাসীর জন্য এই এলাকায় বিনোদনের জন্য আসতে পারেন ভবিষ্যতে, সেই ক্ষেত্রটাকে প্রস্তুত করা। আমাদের এই প্রকল্পটা করার জন্য আমরা ইতিমধ্যে টেন্ডার করেছি। আমরা আশা করছি খুব শিগগিরই এখানে ঠিকাদার আসবেন। মোট 13 দিনের মধ্যে দ্বিতীয় দফার অভিযান চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ দখলদারদের কাছ থেকে নদীর আশপাশে জায়গা কেনার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। পাশাপাশি নদীর নির্দিষ্ট পিলারের 150 মিটারের মধ্যে যে কোনো ধরনের স্থাপনা করার আগেই বিএডব্লিউটিএর সঙ্গে কথা বলে নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা। এদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে নগরীর সদরঘাট থেকে অভিযান চালানো হয়। গুঁড়িয়ে দেয়া হয় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। নতুন করে অবৈধ স্থাপনা গড়ে ওঠা রোধে নদীর তীরে সামাজিক বনায়ন ও বিনোদন কেন্দ্র করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত শফিকুল আলমের রিপোর্টে। অর্থনীতি চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী সদরঘাট এলাকায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ। এ সময় এক্সকাভেটর আর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় পাকা দালান, টিনশেড আর বেড়ার ঘর। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ মানুষের মাঝে। নদীমাতৃক দেশ, আমরা নদীকে দেখতে সুন্দর, অবশ্যই উপভোগ করার কিছু আছে। যেহেতু উপভোগ করার কিছু আছে, এই উপভোগ্য জিনিসগুলো আমরা দেখতে চাই। সরকার যে কাজ করে, ভালো কাজ করে, আমাদের সরকারের উপর অনুরোধ থাকবে, আমরা যে গরিব মানুষ কিভাবে খাবো, কিভাবে চলবো। আমরা যে শ্রমিক কারখানায় কাজ করতাম, এখন আমরা তো বেকার, এখন আমরা ছেলে ফেলে নিয়ে কোথায় যাবো। 2187টি মোট স্থাপনা, এরপরেও আরও বেশ কিছু স্থাপনা হয়েছে 2015 সনের পর। আমরা এখন এই ফেজে 200-র মতো স্থাপনা আমাদের রয়েছে। এটা শেষ করার পরে আমরা নতুন করে বাকি ফেজগুলো ধরবো এবং সেখানকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব। অভিযোগ আছে, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেখানে নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। তবে এবার কর্তৃপক্ষ বলছে সেখানে বনায়ন এবং বিনোদন কেন্দ্র নির্মাণ করা হবে। উচ্ছেদ কার্যক্রম করার পর সঙ্গে সঙ্গে এখানে গাছের চারা রোপণ করা হচ্ছে এবং গতকাল জেলা প্রশাসক মহোদয়, বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে বলেছে যে এই জায়গাগুলো, উদ্ধারকৃত যে জায়গাগুলোতে দ্রুততর সময়ের মধ্যে একটি প্রকল্প গ্রহণ করে আধুনিক নগরী, যেমনটি টেমস বা লন্ডনের টেমস নদীর পাশে রয়েছে নদীর তীরে, সেরকমভাবে সবুজায়ন এবং সুন্দর ওয়াকওয়ে এরকমটি করার পরিকল্পনা রয়েছে। 2016 সালে উচ্চ আদালতের এক রায়ে কর্ণফুলী নদীর উপর গড়ে ওঠা 2127টি অবৈধ স্থাপনা 90 দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন। সেই নির্দেশের 2 বছর পর অবশেষে সব জটিলতা কাটিয়ে উচ্ছেদ অভিযানে নামে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সিডিএ এবং সিটি কর্পোরেশন। সবগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। চট্টগ্রামের কর্ণফুলীর সদরঘাট থেকে শফিকুল আলম, সময় সংবাদ। টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা এই 12 কিলোমিটার পথ পাড়ি দিতে 12 মাসই দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। আর গাজীপুরবাসীর জন্য যেন গলার কাঁটা এই মহাসড়ক। একদিকে নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প, অন্যদিকে খানাখন্দ, সব মিলিয়ে যানজট আর ধুলায় অতিষ্ঠ জনজীবন। এ পরিস্থিতিতে খোদ মেয়রও নিজের অসহায়ত্বের কথা বললেন। ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কথা স্বীকার করেও প্রকল্প পরিচালকের দাবি, দুর্ভোগ এখন কমে এসেছে। রাশেদ লিমনের রিপোর্টে বিস্তারিত। টঙ্গী থেকে গাজীপুর 12 কিলোমিটারের এই পথ পাড়ি দিতে 30 থেকে 40 মিনিট সময় লাগার কথা থাকলেও এখন লাগছে কমপক্ষে 2 থেকে আড়াই ঘন্টা, কখনো কখনো 3 থেকে 4 ঘন্টাও লেগে যায়।
একসময় অবৈধ দখলে রাস্তা সরু থাকার কারণে যানজট হলেও এখনকার বিষয়টি উন্নয়নের বিড়ম্বনা। এজন্য ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসীনতাকেই দুষছেন এ পথে চলাচলকারীরা। 10 মিনিটের রাস্তায় আমরা 3 ঘন্টা আছি, রাস্তা জ্যামের কারণে আমরা গাড়ি চালাতে পারতেছি না। এখান থেকে এয়ারপোর্ট যেতে 1 ঘন্টা টাইম লাগে, এর ভিতরে আমরা এখন 5 ঘন্টা যেতে পারি না। আগে 3 ট্রিপ চালাতে পারতাম, এখন 1 ট্রিপ 2 ট্রিপ এরপর হয় না। এছাড়া বিড়ম্বনায় আছেন গাজীপুর নগরবাসীও। ধুলায় বিবর্ণ এখন মহাসড়কের আশেপাশ এলাকা। স্বাস্থ্য ঝুঁকি তো আছেই, সেই সঙ্গে প্রকল্প এলাকায় চলাচলের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ভোগান্তি এখন তাদের নিয়তি। এখানে জীবনের ঝুঁকি আছে, তারপর বাচ্চা কাচ্চা, মহিলা, এরা তো আরো সমস্যা। নগরবাসী কিংবা এই পথে চলাচলকারীদের এমন দশায় অস্বস্তিতে স্থানীয় মেয়রও। মাত্র 19 কিলো রাস্তা, যেখানে 15 মিনিট সময় লাগার কথা, এখানে প্রায় 3-4 ঘন্টার সময় আপ ডাউনে চলে যায়। আমরা চিঠি দিয়েছি, যোগাযোগ করেছি, তারা শুধু মুখেই বলে, তো বাস্তবে আমরা কাজটা কোনো সম্পূর্ণ দেখতে পাচ্ছি না। যদিও প্রকল্প পরিচালকের দাবি দুর্ভোগ আগের চেয়ে কমে এসেছে। এই ভোগান্তি আমি নতুন বলবো না, এবং এই ভোগান্তি নিরসনের জন্যই আমরা কাজ করতেছি। আমাদের ঠিকাদারের অবশ্যই দুর্বলতা আছে, আমি এটা সম্পূর্ণ অস্বীকার করি না। 2020 সালের জুন নাগাদ গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান তিনি। রাশিদ লিমন, সময় সংবাদ, গাজীপুর। প্রবাসের সময় আরো থাকছে। ফার্মার্স ব্যাংকের নতুন নামে যাত্রা গ্রাহকের আস্থা ফেরানোর সুযোগ, বলছেন অর্থনীতিবিদরা। নয়া কর্তৃপক্ষের অন্যতম চ্যালেঞ্জ ঋণের টাকা ফেরত পাওয়া। মামলা তদারকি ও যথাযথভাবে নিষ্পত্তিতে আলাদা ইউনিট গঠনের মতো বিশেষ ব্যবস্থা গ্রহণে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ মোকাবেলা, সন্ত্রাস দমন সহ প্রতিটি ক্ষেত্রে পুলিশ সাফল্যের পরিচয় দিয়েছে। তবে প্রতিটি আলাদা ইউনিটের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছরের শুরুতেই কাজের উৎসাহ বাড়াতে নিজেদের মূল্যায়ন এবং বছর জুড়ে দায়িত্ব পালনের পর দেশের বিভিন্ন স্থানে কর্মরত পুলিশ সদস্যদের একত্রিত করতেই আয়োজন করা হয় পুলিশ সপ্তাহ। সপ্তাহ জুড়ে নানা কর্মসূচির মধ্যে থাকে প্রধানমন্ত্রীর সাথে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাৎ। সেখানেই পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বার্তা আসে সরকার প্রধানের তরফ থেকে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের অপরাধ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, কার্যকরভাবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। গুরুত্ব আরোপ করেন সাইবার অপরাধ মোকাবিলাতেও। জঙ্গিবাদ, সন্ত্রাস, এটা কিন্তু বাংলাদেশের একা না, এটা সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। কিন্তু আমাদের দেশে আমরা অন্তত জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে সম্ভব, আমরা করতে পেরেছি। গোয়েন্দা নজরদারিও যেমন বাড়াতে হবে, পাশাপাশি এই ধরনের একটা স্ট্র্যাটেজি নিয়েই সবসময় আমাদের আরো ট্রেনিং এর দরকার এবং প্রস্তুত থাকা দরকার। মামলা দ্রুত নিষ্পত্তি করতে পুলিশকে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মামলা একটা করা হওয়ার পর সেই মামলার উপরে নজরদারি করা, মামলাটা যাতে সঠিকভাবে তাড়াতাড়ি পরিচালিত হয়, তার জন্য বোধহয় আপনাদের একটা বিশেষ উদ্যোগ নেওয়া উচিত। যে আপনাদের পক্ষ থেকে একটা টিমই থাকা উচিত, যে আপনারা যে মামলাগুলি করলেন সেই মামলার ভাগ্যগুলি কি হলো, সেগুলি মামলাগুলি চললো কি না। কারণ অনেক সময় দেখা যায় যে এফআইআর করে ফেলে রাখা হয়েছে, সাক্ষী নিয়ে আসা, সে মামলাগুলি করা, সেটা কিন্তু করা হচ্ছে না ঠিকমতো। শিল্প, পর্যটন সহ বিভিন্ন খাতে কর্মরত পুলিশ সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণের জন্য আলাদা প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন শেখ হাসিনা। দায়িত্ব এবং কর্তব্য পালনরত অবস্থায় কোথায় কোন ধরনের পুলিশের আচার আচরণ, ব্যবহার বা কার্যক্রম অথবা তাৎক্ষণিক দ্রুত অ্যাকশনে যেতে হবে, এর উপরে বিশেষায়িত ট্রেনিং এর বেশি প্রয়োজন বলে আমি মনে করি। না চাইতেও পুলিশ বাহিনীর অনেক সমস্যা বর্তমান সরকার সমাধান করেছে জানিয়ে পুলিশকে জনবান্ধব হয়ে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পুলিশকে হতে হবে জনবান্ধব পুলিশ, যেটা জাতির পিতা নির্দেশ দিয়ে গেছেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এখন আর উপনিবেশিক শক্তি না। জাহ আলমের বিনা দোষে কারাভোগের ঘটনা তদন্তে দুদকের তদন্ত কমিটির উপর আস্থা রাখতে পারছেন না সর্বোচ্চ আদালতের আইনজীবীরা। বলছেন,
আগে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন। শাহ আলমের হারানো সময়ের ক্ষতিপূরণ প্রসঙ্গে তারা বলছেন, বিষয়টি নির্ধারিত হবে উচ্চ আদালতের সিদ্ধান্তে। বিনা দোষে কারাগারে কাটাতে হয়েছে ৩টি বছর। মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছেন শাহ আলম, কিন্তু হারিয়ে যাওয়া সময় আর ফিরে পাওয়া যাবে না। তবে মিলতে কি পারে তার ক্ষতিপূরণ? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা বলছেন, যাদের গাফিলতিতে এই ধরনের ঘটনা ঘটেছে তাদেরকে পেতে হবে দণ্ড। এ নিয়ে দুদকের তদন্তের উপরও আস্থা রাখতে পারছেন না তারা। সে আগে কি কাজ করতো, তার সোর্স অফ ইনকাম কী ছিল, তার আয়টা কী ছিল, তার পরিবারের সদস্য কতজন, এবং সে আগে যে জীবন ধারণ করতো গত 3 বছর বা 5 বছর, সেই অনুসারে তার নির্ধারণ করে তার ক্ষতিপূরণটা তাকে দিতে হবে। এবং পরিপূর্ণভাবে যাদের অবহেলায় এটা তাকে জেল খাটতে হয়েছে তাদের পকেট থেকে টাকাটা আসবে, সরকার দেবে না। দুদকের অপরাধের তদন্ত করতে পারে না, এই জন্য জুডিশিয়াল ইনকোয়ারি হওয়া প্রয়োজন। যারা এই কাজ করেছে তাদের শাস্তি হওয়া উচিত, এবং এই লোকটা যাতে ভবিষ্যতে বেঁচে থাকতে পারে সেই জন্য তাকে অন্তত সরকারের কোষাগার থেকে একটি বড় ধরনের আর্থিক সাহায্য সহযোগিতা করা দরকার। শাহ আলমের মুক্তির জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া আইনজীবী বলছেন, কি ধরনের ক্ষতিপূরণ মিলবে তা ঠিক করবে উচ্চ আদালত। শাহ আলমের মামলার ক্ষেত্রে কিন্তু যে ক্ষতিপূরণ যেটা, সেটি আদালত দেখবেন আসলে যে কর্তৃপক্ষের অবহেলা কতটা ছিল, কিভাবে সে জড়িয়েছে, এই সবগুলো বিষয়ে দেখে তারপরে ক্ষতিপূরণ নির্ধারণ করবেন। শাহ আলমের কারাভোগকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে উচ্চ আদালতের আইনজীবীরা বলছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে তদন্তকারী সংস্থাগুলোকে সতর্ক হতে হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অভিযোগ আমলে নেয়ার 6 মাসের মধ্যে মাদক মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার 600 ইয়াবা মামলার এক আসামির জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মামলা নিষ্পত্তিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সহযোগিতা করতে বলা হয়েছে। পাশাপাশি মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। সারা বাংলাদেশের মাদকের মামলাগুলো যে মামলা বিচারিক আদালতে আমলে নেওয়ার পর থেকে পরবর্তী 6 মাসের মধ্যে মামলার কার্যক্রম শেষ করতে হবে। আর এই ব্যাপারে ডিসি, এসপি, মামলা তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট আয়োগকে সহযোগিতা করতে বলেছেন। যদি তাদের কোনো গাফিলতি থাকে তাহলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে এবং জবাবদিহি করতে হবে। আবারও রাজধানীর সড়কে ঝরল শিক্ষার্থীর রক্ত। মঙ্গলবার উত্তরা রাজুক অ্যাপার্টমেন্ট প্রজেক্টের 10 নম্বর সেতুতে মাইক্রোবাস চাপায় নিহত হয়েছে 5ম শ্রেণীর ছাত্রী ফাইজা তাহসিনা সুচি। রাস্তা পারাপারের সময় বাবা মার সামনেই ফাইজাকে ধাক্কা দিয়ে তাকে চাপা দিয়েই পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঘাতক মাইক্রোবাস। এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে বিচার দাবি করেছে পরিবার। স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার কথা, বাবা মার সাথে রওনা দেয় 10 বছরের ফাইজা। তবে পরীক্ষা দিয়ে আর বাবা মার হাত ধরে বাড়ি ফেরা হয়নি ফাইজার। গাড়ি চাপায় ফাইজার পরীক্ষার বোর্ডটি মুচড়ে গেছে, পিঠের ব্যাগটি ছিন্ন ভিন্ন প্রায়। বাবা মার সামনেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। গাড়িটা তখন দেখছি গতি অনেক ভাবতে পারি না যে সে এখানেও সে গতি করবে। আমার মেয়েটা দাঁড়িয়ে গেছে, আমি বললাম তুমি সাবধান থাকো, যে মাইক্রোবাস আসছে, ওখানে কিছু দাঁড়িয়ে ছিল, গাড়িটা করে দিচ্ছে। বাবার তাকে টান দিয়ে নিয়ে গেছে, তখন সে পালানোর চেষ্টা করছে, ওর উপর দিয়ে চালিয়ে পালাই গেছে দ্রুত গতিতে। সেখানে ছিলেন আরো প্রত্যক্ষদর্শী। তারা জানান এটি কোনো দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ড। দূর থেকে আসা মাইক্রোবাসটি পথচারী পারাপারের স্থানটি দেখলেও কোনো গতি না থামিয়েই ব্রিজে উঠে এসে ফাইজাকে ধাক্কা দেয়। তখনও বেঁচে ছিল ফাইজা। এরপরই গাড়িটি গতি বাড়িয়ে ফাইজার উপর দিয়েই চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে উত্তরার বাংলাদেশ মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ও চাকার নিচে পড়ে গেছে, ওই সামনে পড়ে আছে, তখন ড্রাইভার ওর উপর গাড়িটা টান দিছে, তখন এসে মারা গেছে। এর আগে সে মারা যেত না। এটা যেন সুষ্ঠু বিচার হয়, কারণ আর কোনো বাবা মা যেন তাদের সন্তানদের স্কুলে নিয়ে যাওয়ার পথে, আসার পথে, স্কুলে যাবে পড়াশোনা করে মানুষ হতে, আর যাওয়ার পথে লাশ হয়ে যায়। এছাড়া রাজুকের এই আবাসন প্রকল্পে 6500-এর বেশি আবাসনের ব্যবস্থা করা হলেও এখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই বলে জানান বসবাসকারীরা। এছাড়া গাড়ি চলাচলেও কোনো নিয়ম মানেন না কেউই। গাড়ি এত জোরে যায়, ব্রিজের ওপরটা আমাদের খুব ভয় লাগে।
আমরা খুব আস্তে সাইড করে ভাবে আসি, কিন্তু এখানে তো জনবহুল নাই, অন্য গাড়ি নাই, এত জোরে গাড়ি যাবে কেন? আর রাজুক আমাদেরকে এখানে বাধ্য করতেছে যে টাকা দাও, কিস্তি দাও, এখানে বাস করো। হ্যাঁ, আমরা এই সমস্ত সমস্যার কথা আমরা রাজুকের চেয়ারম্যানের সাথে বলছি না, খালি ফ্ল্যাট হওয়া মানে বাসযোগ্য না। এটিকে হত্যাকাণ্ড উল্লেখ করে তুরাগ থানায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ফাইজার পরিবার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বারিধারায় ফুটপাতের চায়ের দোকানে বাস উঠে যাওয়ায় 2 জন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে বাস চালক ও সহকারী পলাতক রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোর 3:45টার দিকে দেওয়ান পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে হঠাৎ রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে উঠে যায়। এতে ঘটনাস্থলেই চা দোকানি শাহিন ও নিরাপত্তা কর্মী কবির মারা যান। তাদের বাড়ি পিরোজপুর ও বাগেরহাটে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে বারিধারার এই দোকানটি চালাতো শাহিন। এ ঘটনায় গাড়ির চালক ও সহকারীকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। গাড়ি বাড়ি গেছে, গাড়ি সব ধুমো হয়েছে গা। ওরে কালি গাড়ি শুনলাম যে কালি টাস লাগে লাগছে, দৌড়ে আইসি আয়াদি মানুষ টানুষ কিচ্ছু নাই গিয়া। এখানে একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরে আমি ওইদিকে ফিরে দৌড় দিছি, দৌড় দিয়ে পাশে ফিরে দেখি কি এখানে ধুমো হয়ে গেছে, অন্ধকার। একজনের নাম হচ্ছে শাহিন, চার দোকানদারি করে রাত্রে 10টা পর্যন্ত। তারপর এখানে ভ্যান আছে, ভ্যানে এখানে ঘুমায় থাকে। আর আরেকজন মারা গেছে, সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ড, আমরা এই জায়গায় নিরাপত্তার জন্য রাখছি, তার নাম হচ্ছে কবির। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করি। ড্রাইভার ঘটনাস্থল থেকে পলাতক আছে। আমরা ড্রাইভারকে আটক করার কার্যক্রম অব্যাহত রেখেছি। যত দ্রুত সম্ভব তার নাম ঠিকানা সংগ্রহ করে তাকে আটক করে আইনের আওতায় আনা হবে। সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে এর সমাধানে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। সময় সংবাদকে তারা জানান, সড়ক নিরাপদ করতে অঙ্গীকার ও আইন কোনোটি যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। যে অঙ্গীকারগুলো করা হয়, এই অঙ্গীকারগুলো বিশেষত সড়ক নিরাপত্তার ক্ষেত্রে আমরা দেখি এগুলো কাগজে পত্রে সীমাবদ্ধ থাকে। দ্রুত বাস্তবায়নে যেমনটি গড়িমসি হয়, তেমনটি অনেকগুলো অঙ্গীকার শুধু অঙ্গীকার পর্যায়ে থেকে যায়, এটি বাস্তবায়ন হয় না। সত্যিকার অর্থে যদি সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য এবং ওই জায়গাটা কি কারণে দুর্ঘটনা ঘটছে সেটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য যদি সেইভাবে আন্তরিকতার সঙ্গে যদি যারা উপযুক্ত কর্তৃপক্ষ তারা যদি ব্যবস্থা নিত, তাহলে এই জিনিস আমরা দেখতে পারতাম না। রোহিঙ্গাদের নাগরিকত্ব ও পূর্ণ অধিকার দিয়ে মিয়ানমারে ফেরানো উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত ও হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। মঙ্গলবার বিকেলে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখার পাশাপাশি নির্যাতনের শিকার রোহিঙ্গা নারী পুরুষদের সঙ্গে কথা বলেছেন তিনি। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রথমবারের মতো বাংলাদেশে অ্যাঞ্জেলিনা জোলি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ঘুরেই মুখোমুখি হলেন সাংবাদিকদের। জানালেন দুদিনের সফর শেষে নিজের উপলব্ধির কথা। বললেন, নাগরিকত্বের স্বীকৃতি ছাড়া মিয়ানমারে ফিরে যেতে রাজি নয় রোহিঙ্গারা। Rohingya are not only displaced, they are stateless, and some still won't even call the Rohingya by their rightful name. It was deeply upsetting. রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারে নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ তৈরির অনুরোধ জানান জোলি। They want to be able to return home, and they have an absolute right to return home. The Rohingya crisis is therefore emblematic of a much wider problem. জাতিসংঘের এই বিশেষ দূত বলেন, রোহিঙ্গাদের ফেরার পরিবেশ তৈরির দায়িত্ব মিয়ানমার সরকারের। I am therefore thankful that here in Bangladesh, Rohingya refugees have their existence recognized and are being provided by the government and UNHCR with documentation and proof of their identity. মঙ্গলবার সকাল 10:30টার দিকে কুতুপালং ক্যাম্পে টিভি টাওয়ার সংলগ্ন UNHCR এর ট্রানজিট ক্যাম্পে যান জোলি। সেখান থেকে কুতুপালং এক্সটেনশন ক্যাম্প 4 এর শিক্ষা কেন্দ্রগুলো ঘুরে দেখেন তিনি। এছাড়া হোপ ফাউন্ডেশন পরিচালিত হাসপাতাল, রিলিফ ইন্টারন্যাশনাল পরিচালিত স্বাস্থ্যসেবা কেন্দ্র ঘুরে দেখেন ও নির্যাতিতা নারীদের সঙ্গে আলাপ করেন। বুধবার জোলির ঢাকায় ফেরার কথা রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো আশা নেই জানিয়ে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের হেড অব ডেলিগেশন ইখতিয়ার আসলানোভ বলেছেন, নিজেদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ বিষয়কে মিয়ানমারের
চাপ অব্যাহত রাখা। মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এছাড়া ভাষাঞ্চরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার উপরও জোর দেন আসলানভ। এর আগের প্রত্যাবাসনগুলো দেখুন, সমন্বিত পরিকল্পনা না নেয়ায় সেগুলো টেকসই হয়নি। মিয়ানমারে অনেক সংস্থা ঘরবাড়ি তৈরি করছে ঠিকই, কিন্তু সেখানে নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। সমস্যাটা জাতিগত, ধর্মীয়। এখানকার মানুষদের জীবন অনুন্নত। এই ইস্যুতে ধারাবাহিক উন্নতি আশাব্যঞ্জক। এটা নির্দিষ্ট করে বলতে পারছি না কবে এটা শুরু হবে, তবে প্রত্যাবাসন শুরু করতে অনেক সময় লাগবে। এছাড়া ভাষাঞ্চরে তাদের পুনর্বাসনে আইনগত কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে তারা মুক্তভাবে চলাচল করতে পারবে কিনা, স্বাস্থ্য বিদ্যুতের সুবিধা পাবে কিনা, সরকারকে তা বিবেচনা করতে হবে। প্রবাসের সময় আরো থাকছে। সময় সংবাদের ইউটিউব চ্যানেলের গোল্ড প্লে বাটন অর্জন উদযাপন, এর মধ্যেই সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে 20 লাখ। বিএনপি না এলেও অন্য রাজনৈতিক দলগুলো উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে উপজেলা নির্বাচনে দলের মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা দেওয়ার দ্বিতীয় দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এই মুহূর্তে আসলে ছত্রভঙ্গ এলোমেলো একটা দল, নির্বাচনে হেরে পথিক যেমন পথহারা, সে দিশেহারা পথিকের মতো অবস্থা এখন বিএনপি। উপজেলা লেভেলে তারা করতে পারে, যখন কাউন্সিলর পদে করছে, উপজেলা লেভেলে করলেও তো অবাক হবে না। কারণ বিএনপি কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্তই হোক, বিএনপির কিন্তু স্থানীয় পর্যায়ের অনেকেই নির্বাচন করতে চায়। টিএনসিসি উপনির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সিইসি। নির্বাচনে কে জয়ী হলো সেটা ভোটারদের বিষয়, সেখানে আপনাদের বিষয় নয়। আপনাদের বিষয় হলো আচরণবিধি কিভাবে তারা পালন করে সেটা দেখান। যাদেরকে জনগণ ভোটার ভোট দিয়ে নির্বাচিত করবেন তিনি হবেন নির্বাচিত প্রতিনিধি। আইনানুগ নির্বাচন করতে হবে। আপনাদের যে ক্ষিপ্রতা, আপনাদের নিরপেক্ষতা, আপনাদের যে বিচারিক মনোভাব নিয়ে যদি আপনারা সামনে যান, তাদের দেখবেন প্রত্যেকেই আপনাদের কথা শুনবে। চলতি সপ্তাহে ঘোষণা করা হবে ডাকসু নির্বাচনের তফসিল। এরই মধ্যে ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য প্রত্যেক হলে 2 জন করে রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সকালে নির্বাচন নিয়ে প্রস্তুতি সভা শেষে তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ সামাদ। সভাটি হলো একটা প্রস্তুতিমূলক সভা। মাননীয় উপাচার্যের উপস্থিতিতে চিফ রিটার্নিং অফিসার এবং অফিসারদের সভা হলো, হলের প্রভোস্ট সকল। এটা একটা প্রস্তুতিমূলক সভা। সেই সভায় এই নির্বাচনের বিভিন্ন দিক কিভাবে দায়িত্ব পালন করবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এই সভায় আলোচনা করে যে অবস্থায় আসলাম তাতে এটা বোঝা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই এই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষিত হবে। তিক্ত অতীত ভুলে ঘুরে দাঁড়াতেই পদ্মা নামে যাত্রা শুরু করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ফার্মার্স। এমনটাই জানালেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে আসা অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ ঋণের টাকা ফেরত পেতে ও আমানত সংগ্রহে সবাইকে একসাথে কাজ করার পরামর্শ দিয়েছে। অর্থনীতিবিদদের মত, দীর্ঘমেয়াদে গ্রাহকদের আস্থা ফেরাতে সার্বিকভাবে ব্যাংকের আর্থিক হিসেবে ইতিবাচক ফল আসতে হবে। বিস্তারিত হরিপদ সাহার রিপোর্টে। 2013 সালে অনুমোদন পাওয়া ফার্মার্স ব্যাংক পরিচালনা শুরুর 3-4 বছরের মাথায় নানা অনিয়ম ও ঋণ জালিয়াতিতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এক পর্যায়ে প্রতিষ্ঠানটি গ্রাহকের আমানতের টাকা ফেরত দেওয়ার সক্ষমতাও হারায়। ব্যর্থতা ও অনিয়মে সরাসরি জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে পদত্যাগ করতে বাধ্য হন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরাও। এ ব্যাংক ঘিরে আর্থিক খাতের সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপে মূলধন যোগান দিয়ে গত বছর ব্যাংকটির 68% মালিকানায় আসে রাষ্ট্রায়ত্ত 5 প্রতিষ্ঠান
প্রতিষ্ঠান সোনালী, জনতা, রূপালী, অগ্রণী ব্যাংক ও আইসিবি। এছাড়া বাকি অংশের মালিকানায় আছে আরও 4 আর্থিক প্রতিষ্ঠান। আমাদের ম্যানেজমেন্ট যে পরিবর্তন করছে এবং আমরা পরিবর্তন চাই, সেটার একটা অংশ হচ্ছে যে নাম পরিবর্তন। অতীতে যে বার্নিংগুলো, সেটা নতুন ম্যানেজমেন্ট এবং পর্ষদ এই জিনিসটাকে ডিজোন করতে চায়। 2018 সালে আমাদের নতুন ডিপোজিট এসছে 490 কোটি টাকা, ক্যাশ রিকভারি 600 কোটি টাকার কাছাকাছি। গ্রাহকদেরকে পেমেন্ট করেছি 2000 কোটি টাকা, যেটা আমরা রিকভারি এবং ডিপোজিট প্লাস আমার 715 কোটি টাকা নতুন ফ্রেশ পেড আপ ক্যাপিটাল। তারপর বন্ড রিলিজ করেছি 285 কোটি টাকা সাবস্ক্রাইব হয়েছে, এটাও ক্যাশ ফ্লোতে গিয়েছে। চেয়ারম্যান সাহেব সহ এমডি সাহেবকে আমরা বলেছি যে বিভিন্ন জায়গায় যে এই কাউন্সিলিং করা, তাদেরকে মিট দ্য বরোয়ার করা, মিট দ্য কাস্টমার করা, এবং এটা করছে এবং আমার মনে হচ্ছে যে জনগণের আস্থা ফিরে আসছে। ব্যাংকটির প্রধান কার্যালয়ে জোরে সোরে শুরু হয়েছে দাপ্তরিক স্ট্যাম্প, সিল, প্যাড সহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর নাম বদলের কার্যক্রম। জনবল নিয়োগেও কাজ শুরু করেছে সারা দেশে 57টি শাখায় বিস্তৃত ব্যাংকটি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় ব্যাংকটির প্রতি মানুষের আস্থা ফেরানোর সুযোগ তৈরি হয়েছে বলে মত অর্থনীতিবিদদের। ব্যাংকের উচিত হবে যে সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্নগুলো উঠেছে তার সবগুলোর ব্যাপারেই একটা গ্রহণযোগ্য ইতিবাচক উত্তর দেবার মতো অবস্থা তৈরি করা। তাহলে ধীরে ধীরে সে হয়তো তার নাম পরিবর্তনের প্রক্রিয়ার মাধ্যমে, অন্যান্য পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে সে একটা অবস্থায় যেতে পারতে পারে। 1.5 লাখ গ্রাহক নিয়ে ফার্মার্স ব্যাংকের আমানত সহ মোট দায় প্রায় 5200 কোটি টাকা। 2009 সালে মালিকানা এবং ব্যবস্থাপনা পরিবর্তনের মধ্য দিয়ে বেসরকারি খাতের ওরিয়েন্টাল ব্যাংক হয়ে যায় আইসিবি ইসলামিক ব্যাংক, কিন্তু গত 1 দশকেও খাদে পড়ে যাওয়া ব্যাংকটি উঠে দাঁড়াতে পারেনি। এবার ফার্মার্স ব্যাংক নাম বদলে হওয়া পদ্মা ব্যাংক কতটুকু সফল হয় সেটাই এখন দেখার বিষয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের গাছগুলো ছেয়ে গেছে মুকুলে মুকুলে। আগাম মুকুলে আগে ভাগে আম পাওয়ার আশা চাষিদের। পরিবর্তিত আবহাওয়ায় আম নামানোর যৌক্তিক সময় নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। বাগান মালিকদের দাবি, গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস ফল গবেষকদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। শীত বিদায়ের আগেই চাঁপাইনবাবগঞ্জের আমের বাগানগুলোতে আসছে মুকুল। এবছর স্বল্প শীত, কুয়াশা ও মাটির গুণাগুণে প্রায় 1 মাস আগেই বাগান ভরে উঠেছে জনপ্রিয় লখনা, আমরুপালি, ল্যাংড়া সহ 250 জাতের আমের মুকুলে। তাই কীটপতঙ্গ থেকে মুকুল বাঁচাতে ব্যস্ত সময় পার করছে বাগানিরা। শুষ্ক মৌসুমে মাটি ও পানি দিয়ে বাড়তি যত্ন চলছে দিগন্ত বিস্তৃত আমের বাগানগুলোতে। এখন আমরা বীজ দিচ্ছি, আবার মূল ধরার পর ফল আস্তে আস্তে বড় হবে। মুকুলের গোড়া শক্ত হবে বা মুকুল যেটা বাড়াইছে এখন টাইনা বাহির করবে, আপনার গেন দিতেছি। স্প্রে করা যাচ্ছে কি যে পোকা পুকুলি যেন না লাগে তার লেগে। গাছের গোড়াগুলো খুঁড়া হচ্ছে আর আপনার এই বীজ দেওয়া হচ্ছে যেন পোকা মাকড়ে যেন মুকুল গালা না খেলে। জলবায়ুর গুণে আগাম মুকুলে আম পাওয়া যাবে প্রচলিত সময়ের আগে ভাগে। তাই বাগানিরা বলছেন, জুন জুলাইয়ে আম নামানোর সরকারি সময় নির্ধারণ হলে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ী বাগানি উভয়ে। এই মুকুলটা সময়ের আগে যেহেতু আসছে, আমও কিন্তু আগে ধরবে। আর আম আগে ধরার কারণে এই আম যদি আমরা বিক্রি করতে যাই, ব্যবসায়ীরা আমরা দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত হব। সরকার নির্ধারিত টাইম দিয়ে দিলে আমরা টাইমের আগে বাজারজাত করতে পারি না আমটা, তখন আমাদের গাছের আম পাইকা পুরো নষ্ট হয়ে যায়। আপনার আগাম মুকুলের যত্নের ব্যাপারে পরামর্শের পাশাপাশি আম নামানোর সময় নিয়ে সতর্ক আছেন বলে জানান এই ফল গবেষক। যখনই আম হারভেস্টিং এর সময় আসবে, সেক্ষেত্রে আমরা যাতে কৃষকেরা মানে ঠিকমতো হারভেস্ট করতে পারে এবং তারা ঠিকমতো বাজারে সেগুলো নিয়ে যেতে পারে, আমরা সেই দিকে সজাগ রাখবো। চাঁপাইনবাবগঞ্জের 29,500 হেক্টর জমিতে 2,75,000 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশের উৎপাদনের প্রায় 3 ভাগের 1 ভাগ। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নারায়ণগঞ্জে 2 বোনকে গণধর্ষণের মামলায় 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ শাহিন উদ্দিন এর রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার মামলার বিবরণে জানা যায়, 2010 সালের 28শে মে সোনারগাঁওয়ে চাচার বাড়িতে বেড়াতে আসেন 2 বোন। এ সময় তাদের একটি বাগানে তুলে নিয়ে ধর্ষণ করে শাহ আলম, খোকন, ইমদাদ, ইকবাল, জিয়া ও নুরুল ইসলাম। এই ঘটনায় নির্যাতিতরা বাদী হয়ে 6 জনকে আসামি করে সোনারগাঁও থানায় একটি মামলা করেন।
পরে অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিরা এখনো পলাতক রয়েছে। দোষ প্রমাণ না হওয়ায় নুরুল ইসলামকে বেকসুর খালাস দেয়া হয়। এবার প্রবাসের খবর। মালয়েশিয়ায় 24 বাংলাদেশি সহ 187 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার পেনাং ও কুয়ালালামপুরে অভিযান চালায় তারা। এ সময় পেনাংয়ের বিভিন্ন স্থান থেকে 24 বাংলাদেশি সহ 70 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। একই সময়ে রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন এলাকা থেকে বাকি 117 জনকে আটক করা হয়। কুয়ালালামপুরে আটককৃতদের মধ্যে অর্ধশতাধিক বাংলাদেশি নাগরিক থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয় বাংলাদেশিরা। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান, নেপাল, মিয়ানমার সহ ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্লক ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হতে এখন জোর প্রচেষ্টা চালাচ্ছে পঞ্চম শীর্ষ অর্থনীতির দেশ ব্রিটেন। 29 মার্চের মধ্যে ব্রেক্সিটের সব কাজ গুছিয়ে আনার কথা থাকলেও এ নিয়ে জটিলতা যেন কাটছেই না। বর্তমানে মধ্যবর্তী নির্বাচনই একমাত্র উপায় বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন দ্রুত ব্রেক্সিট কার্যকর হওয়া জরুরি, যা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বাংলাদেশ সহ উপমহাদেশের দেশগুলোর জন্য। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। বিকল্প প্রস্তাবের পক্ষে 317 জন পার্লামেন্ট সদস্যের ভোট পেয়ে এখন ব্রেক্সিট চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চূড়ান্ত আলোচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তবে থেরেসা মেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আইরিশ ব্যাকস্টপ বা সীমান্ত সংক্রান্ত জটিলতা নিরসনে শক্ত অবস্থানে যাওয়ার শর্তেই ভোট দিয়েছেন এমপিরা। ফলে ইইউ সদস্যভুক্ত স্বাধীন আয়ারল্যান্ডের সঙ্গে যুক্তরাজ্যের অংশ নর্দার্ন আয়ারল্যান্ডের সীমান্ত উন্মুক্ত রাখার নিশ্চয়তা ব্যাকস্টপ নিয়ে এখন জোর আলোচনা চালিয়ে যাচ্ছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্য যদি কাস্টমস ইউনিয়ন বা সিঙ্গেল মার্কেট থেকে বের হয়ে আসে, তখন কিন্তু সেখানে যদি কোনো ফিজিক্যাল বর্ডার না থাকে, এটা কিন্তু উভয় পক্ষের জন্যই অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। এত আলোচনা সমালোচনার মধ্যেই ব্রেক্সিট নিয়ে একদিকে যেমন অনিশ্চয়তার মেঘ কাটছে না, অন্যদিকে এতে বিভক্ত ও পঙ্গু হয়ে পড়ছে ব্রিটিশ রাজনীতি, প্রভাব পড়েছে অর্থনীতিতেও। ইউরোপিয়ান যারা রয়েছেন নেতৃবৃন্দ, তারা কিন্তু চাইবে ব্রিটেনকে কোণঠাসা করতে। তাই সবকিছু মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনী হতে পারে এই ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাবার উত্তম ব্যবস্থা। আলোচনার মাধ্যমে ব্রেক্সিট বাস্তবায়ন হলে অভিবাসীদের জন্য তার নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। সুবিধা পাবে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের দেশগুলোর নাগরিকরা। 2016 সালের 23 জুন যুক্তরাজ্যে এক গণভোটে ইইউর সঙ্গে দেশটির 4 দশকের সম্পর্ক ছেদের রায় হয়। ভোটে হারের পর রক্ষণশীল দলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করলে থেরেসা মে সে দায়িত্ব নিয়ে বিচ্ছেদের পথরেখা তৈরির প্রক্রিয়া শুরু করেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করায় কুয়েতে বিজয় উৎসব ও আলোচনা সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ। কুয়েতের সেবদি অঞ্চলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আতাউল গনি মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজি হাসান ওয়ারিশ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফয়েজ কামাল, আবুল কাশেম, বেলাল উদ্দিন সহ আরও অনেকে। এ সময় বক্তারা আওয়ামী লীগের বিজয় ধরে রাখতে জনগণের কল্যাণে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান। উদযাপন করা হলো সময় সংবাদের ইউটিউব চ্যানেলের গোল্ড প্লে বাটন অর্জন। এরই মধ্যে এ চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 20 লাখ ছাড়িয়েছে। গোল্ড প্লে বাটন অর্জনের আগে দ্রুততম সময়ে 1 লাখ সাবস্ক্রাইবার নিয়ে সিলভার বাটন অর্জন করে সময় সংবাদের ইউটিউব চ্যানেল বর্তমানে 20 লাখেরও বেশি সাবস্ক্রাইবার নিয়ে দেশের সেরা 6 ইউটিউব চ্যানেলের তালিকায় স্থান করে নিয়েছে এই প্রতিষ্ঠান। দেশের ইতিহাসে এত কম সময়ে ইউটিউব চ্যানেলের এত সাবস্ক্রাইবার অর্জনের নজির এটিই প্রথম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সময় মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, সম্পাদকীয় প্রধান নিয়াজ মোর্শেদ কাদেরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাত্র 1 বছর 5 মাস, আর আমরা যে অর্জনটা করেছি এটা অনেক বেশি অর্জন, এবং আশা করি যে আমরা আরো বেশি, মানে এত দ্রুত হারে আর কেউ অর্জন করতে পারেনি, তো সেই দ্রুত হারেই আমরা ডায়মন্ড প্লে বাটনটা অর্জন করব এই আশা রাখি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
দুপক্ষের সবার সুযোগের দাবি মানতে বিশ্ব ইজতেমা একদিন বাড়িয়ে 4 দিন করার সিদ্ধান্ত। সমঝোতার মাধ্যমে হবে আখেরি মোনাজাত, প্রত্যাশা সরকারের। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে সপ্তাহে 3 দিন চলবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। কর্ণফুলীর দুপারে দ্বিতীয় দিনে গুড়িয়ে দেয়া হলো অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, দায়িত্ব পালনের সময় বাহিনীর সদস্যদের আচরণের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। রাজধানীর উত্তরায় মাইক্রোবাস চাপায় সাংবাদিকের স্কুল পড়ুয়া মেয়ে নিহত। বাড়িধারায় ফুটপাতের চায়ের দোকানে বেপরোয়া বাস উঠে যাওয়ায় 2 জনের মৃত্যু। এবং রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব অধিকার দিয়ে ফিরিয়ে নেওয়া উচিত, ব্রিফিংয়ে অ্যাঞ্জেলিনা জোলি। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 162 ফটো নম্বরে। সঙ্গে থাকুন সময়।